আসসালামু আলাইকুম। সৈকত জব কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি এইচএম সৈকত আহমেদ। যারা বিপিসিতে জুনিয়র রেজিস্ট্রার পদে অ্যাপ্লাই করেছেন এবং বাসায় বসে প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রস্তুতিটাকে একটু সহজতর করার জন্য আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি সুপার সাজেশন। এই সুপার সাজেশন করার উদ্দেশ্য হচ্ছে শর্টকাটে অথবা মিডিয়াম পন্থায় প্রস্তুতি নিয়েও যে পিলিতে টেকা যায়, সেই পিলিতে টেকার জন্য কি কি পড়তে হবে আর কি কি বাদ দিতে হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। কারণ আপনারা জেনে থাকবেন পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে পারে যদি সব কিছু স্বাভাবিক থাকে। তো সেক্ষেত্রে আমরা সিলেবাসটাকে সুন্দর করে গুছিয়ে যাতে পিলিতে টিকতে পারি, কারণ আপনি যদি পিলিতে টিকতে পারেন তাহলে কিন্তু আপনি রিটার্নে বসার সুযোগ পাবেন। আর রিটার্নে যখন ভালো মার্ক উঠাতে পারবেন তখন আপনি ভাইবা ডাক পাবেন। আর ভাইবা যদি রিটার্নে ভালো একটা মার্ক আসে, ভাইবা যদি মোটামুটি ভালো মানের হয়, অর্থাৎ রিটার্নে ভালো মার্ক উঠলে ইনশাল্লাহ আপনি সেই স্বপ্নের চাকরিটা পেয়ে যাবেন। তো প্রথম ধাপ হচ্ছে পিলিতে টেকা। এখন কথা হচ্ছে পিলিতে কিভাবে টেকা যায়। অনেকে দেখবেন অনেক ভালো প্রস্তুতি নিয়েও পিলিতে টেকে, আর অনেকে দেখা যায় স্বল্প প্রস্তুতিতেও পিলিতে টিকতে পারে। আর আমি সেই স্বল্প এবং ভালো দুই মেয়াদী প্রস্তুতির ব্যাপারে আলোচনা করব। তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে এই সুপার সাজেশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন কথা হচ্ছে সুপার সাজেশনটা কোথায় পাবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো অথবা ওয়েবসাইটের নাম লিখে রাখবো। আপনি গুগলে যদি সৈকত জব কেয়ার লিখে সার্চ দেন, আপনারা আমাদের ওয়েবসাইট এবং লোকেশন পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো পিডিএফ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি অথবা ডিপার্টমেন্ট ভিত্তিক, তাছাড়াও সুপার সাজেশনের পিডিএফগুলো নামিয়ে নিয়ে আপনারা এটার উপর ভিত্তি করে প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ 70 থেকে 80 মার্কস কভার হয়ে যাবে। তাতে করে আপনি পিলিতে খুব ভালোভাবেই পাস করে রিটার্নের জন্য উত্তীর্ণ হবেন। তো আমরা আর কথা না বাড়াই, আমরা পিলি নিয়ে বিস্তারিত আলোচনা করি। দেখুন, আমরা জেনে থাকবেন পিলিতে আপনাকে 100 মার্ক ফেস করতে হবে। পিলিতে যে 100 মার্ক ফেস করতে হবে তার মধ্যে দেখবেন বাংলা থাকবে 20 মার্কে, আর বাংলা 20-এর মধ্যে প্রথম অংশ অর্থাৎ বাংলা সাহিত্য থেকে 10 থেকে 12 মার্ক থাকবে, আর দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে 8 থেকে 10 মার্ক থাকবে। তো এখন কথা হচ্ছে বাংলা প্রথম পত্রের কথাই বলি। যদি আপনি বাংলা প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্যে শুধুমাত্র অর্ধেক মার্ক উঠাতে পারেন 10 মার্ক, ইংরেজিতে 20-এ যদি আপনি মাত্র 10 উঠাতে পারেন, আপনি জেনারেল নলেজে যদি দেখা যায় অর্ধেক মার্ক অর্থাৎ 10 উঠাতে পারেন, ডিপার্টমেন্টে 40-এ 20 উঠাতে পারেন, আপনি কিন্তু 50 পাচ্ছেন। আর 50-এ খুব সহজভাবে কিন্তু আপনি রিটার্ন পিলি দিয়ে রিটার্নের জন্য আপনি উত্তীর্ণ হবেন। সেক্ষেত্রে এত কম মার্ক অর্থাৎ 50% মার্ক পেয়েও যে উত্তীর্ণ হওয়া যায়, সেই জন্য আপনি চাইলে সিলেবাসটা খুব শর্টকাট করতে পারেন। তো কিভাবে শর্টকাট করা যায়, প্রথমে আপনাদের বলে রাখি, যেহেতু আমাদের পরীক্ষার হলে ঘড়ি ইউজ করতে দেবে না এবং আপনারা জানবেন সিলেবাসে কিন্তু ম্যাথমেটিক্স পার্ট নেই, অর্থাৎ ডিপার্টমেন্টও আপনার যে 40 মার্ক থাকবে তাতেও কোনো ক্রিটিক্যাল ম্যাথ থাকবে না। সূত্র রিলেটেড 2 থেকে 3-4টা বা 1টা বা 2টা এরকম কিছু ছোট ছোট ম্যাথ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি অনায়াসেই পারবেন, কারণ সূত্র রিলেটেড ম্যাথ। যাই হোক, ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা না করি। যদি ডিপার্টমেন্ট আপনি ভালোভাবে যে কোনো একটা ভালো এমসিকিউ গাইড সুন্দরভাবে পড়ালেখা করেন, ছোট ছোট যে ম্যাথগুলো থাকে সূত্র রিলেটেড করেন, তাহলে দেখা যায় যে যত ভালো প্রস্তুতি নেবে বা পলিটেকনিকের বইগুলো যদি আপনি পড়েন, তাহলে দেখা যায় অনায়াসে 30 থেকে 32 মার্ক বা 35 মার্ক আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি কম মার্কও পান, আমি ধরে নিলাম প্রশ্ন খুব হার্ড হয়েছে, তাহলে আপনি 25 থেকে 35 মার্ক পেতে পারেন। ধরে নিলাম আপনি এখানে ভালো প্রস্তুতি নিলে, যদি যে কোনো একটা ভালো বাজারের যে বইতে ভুলের পরিমাণ কম সেরকম একটা বই পড়েন, তাহলে এখানে আপনি কিন্তু অনায়াসে 25 পেয়ে যাচ্ছেন। তো ডিপার্টমেন্ট নিয়ে আমি এখন আলোচনা করব না। আপনারা জেনে থাকবেন নন ডিপার্টমেন্টে 60% মার্ক থাকে, অর্থাৎ 60 মার্ক থাকে। এই 60 মার্কের মধ্যে বাংলা 20, ইংরেজি 20 এবং জিকে 20। তো আমরা এই পার্টগুলো নিয়ে আলোচনা করব, কোনটা কিভাবে প্রস্তুতি নেব। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম যদি পিলি পরীক্ষা দিতে হয় আপনাকে নন ডিপার্টমেন্ট 60% মার্ক অর্থাৎ 60 মার্ক, ডিপার্টমেন্ট 40 মার্ক। 100 মার্কের মধ্যে যদি আপনি প্রশ্ন স্বাভাবিক করে 40 বা 45 থেকে 50 মার্ক পেলে আপনি পিলি উত্তীর্ণ হবেন। প্রশ্ন হার্ড করলে অনেক সময় দেখা যায় 35 বা 40 পেয়ে অনেক সময় পিলিতে উত্তীর্ণ হয়। তো আমরা এক্ষেত্রে দেখব কিভাবে প্রস্তুতি নিলে বা কি পড়লে আমি পিলিতে উত্তীর্ণ হতে পারবো। বাংলা সাহিত্য থেকে আপনি যদি সিলেবাসটা খুব কমিয়ে নেন, যে আমি বেশি পড়াশোনা করব না, বাংলা সাহিত্য কিন্তু দেখবেন যদি প্রচুর পড়াশোনা করতে চান 50টা টপিক আপনাকে পড়তে হতে পারে। 30-40 জন কবির জীবনী তার বেশিও পড়া লাগতে পারে। তারপর বাংলার প্রাচীন যুগ, তাছাড়া মধ্যযুগ, আধুনিক যুগে তো অনেক কবির জীবনী। এত কিছু যদি আপনি পড়তে না চান, যে না আমি এত বেশি হ্যাসল করব না, আমি খুব শর্টকাটে আগাতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনি আমাদের সিলেবাসটা 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বাংলা প্রথম পত্র
কে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট। তো আপনি মোস্ট ইম্পর্টেন্ট থেকে দেখবেন শুধু চর্যাপদ, অর্থাৎ প্রাচীন যুগ থেকে শুধু চর্যাপদ পড়তে পারেন। এখন চর্যাপদ থেকে কি থাকতে পারে, আপনি 15 থেকে 20টা এমসিকিউ পড়েন এখানে বাছাই করা, যেগুলো কোনো বিসিএস বা বিপিসি এসেছে সেগুলো পড়লে দেখবেন আপনি 1 থেকে 2 মার্ক পেয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে আর একটু বাড়িও পড়তে পারেন, বিপিএসসিতে আপনি যে বিসিএস যে প্রশ্নগুলো এসেছে অথবা বিপিএসসিতে সেগুলো পড়লে আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে তারপর মধ্যযুগ, কারণ আপনারা জানেন বাংলা সাহিত্যে 3টে যুগ, প্রাচীন যুগ থেকে শুধু চর্যাপদ। মধ্যযুগ যদি পড়তে যান তাহলে অনেক বড় সিলেবাস হয়ে যাবে। সেক্ষেত্রে যদি বলেন যে না মধ্যযুগ একটু বুঝতেও অনেক ঝামেলা মনে হচ্ছে বা এত বড় সিলেবাস আমি নেব না, সেক্ষেত্রে আপনি চর্যাপদ পড়েই সরাসরি কবিদের জীবনী সম্পর্কে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি দিতে পারেন কাজী নজরুল ইসলাম, আপনি গুরুত্ব দিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি গুরুত্ব দিতে পারেন জীবনানন্দ দাশ, তারপর আপনি গুরুত্ব দিতে পারেন মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ আপনি মোস্ট ইম্পর্টেন্ট যে কবিগুলোদের কথা বললাম তাদের, এবং পাশাপাশি আর একটা বেশ করে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে বলবো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, এটা কিন্তু মিস করা যাবে না, এটা মিস করা যাবেই না। কারণ এখান থেকে দেখা যায় আপনি কবিতা না পড়লেও দেখবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, উপন্যাস আর প্রবন্ধ, এই 3টা পার্ট থেকে কিন্তু অবশ্যই আপনাকে প্রশ্ন ফেস করতে হবে। এরপর আপনি যদি সাধারণ জ্ঞান দেখবেন অনেক সময় চলচ্চিত্র আসে, তো এটাও আপনি এটার মধ্যে ধরে নিতে পারেন। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, চলচ্চিত্র, উপন্যাস, প্রবন্ধ অবশ্যই পড়বেন। এখান থেকে দেখা যায় অনেক সময় 2 বা 3টা প্রশ্ন থাকে। তো আপনি যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, চলচ্চিত্র, উপন্যাস, প্রবন্ধগুলো পড়েন, দেখা যায় আপনি এখানে থেকে 2 থেকে 3 মার্ক পেয়ে গেলেন। পাশাপাশি চর্যাপদ থেকে 1 থেকে 2 মার্ক, নজরুল সম্রাট অনেক সময় 1 বা 2 মার্কে থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের 1 বা 2 মার্ক, অনেক সময় 3 মার্কও থাকে, জীবনানন্দ দাশ, এছাড়া মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের ব্যাপারে দেখা যায় 2-3 মার্ক থাকে। সব মিলিয়ে দেখা যায় আপনি এখান থেকে 7-8 মার্ক শুধুমাত্র 8 থেকে 10টা টপিকের উপর পারতেছেন। একটা কথা মাথায় মনে রাখবেন, যে কোনো অধ্যায়ের 20 থেকে 30টা অথবা 40 থেকে 50টা টপিক হয়, কিন্তু এখান থেকে 7 থেকে 8টা টপিক যদি ভালোভাবে পড়া যায় সেখান থেকে 70 মার্কস থেকে 80% মার্কস কভার হয়। আমার কথাটা বুঝেছেন কিনা আমি জানি না, আবার বলছি, আপনি যদি বাংলা সাহিত্য পড়েন দেখবেন এখানে 50টা টপিক আছে, এখান থেকে আপনি বাছাই করে 10টা টপিক পড়েন, তাতে আপনার কিন্তু 80% আপনার কভার হয়ে যাবে। এই জন্য একটা কথা বলা হয়ে থাকে, কি কি পড়তে হবে সেটা জানার চেয়ে জরুরি কি কি বাদ দিতে হবে। আমি আবার বলবো, সিলেবাসটা অনেক বেশি বড় করবেন না। সিলেবাস যদি খুব বড় করে ফেলেন তাহলে হবে কি, এই বাংলা প্রথম পত্রের সিলেবাস, দ্বিতীয় পত্রের সিলেবাস, ইংরেজি, জিকে ডিপার্টমেন্টে এত বড় একটা সিলেবাস তৈরি হবে, দিন শেষে আপনার কোনোটাই ভালোভাবে শেষ হবে না, দেখা যায় আপনি 30 মার্কে উঠতে পারবেন না। আর যদি উঠাতে প্রশ্ন যদি অনেকগুলো অ্যান্সার করেন, দেখা যায় আপনি 70টা অ্যান্সার করছেন, দেখা যায় তাতে 20-30টা ভুল হয়ে গেল, নেগেটিভ মার্কিং এর জন্য আপনি দেখা যায় মাত্র 20 পাইলেন, অর্থাৎ পিলিতে টিকবেন না। এই জন্য বলবো আমরা রিস্ক নেব না, যা পড়বো ভালোভাবে পড়বো। সেক্ষেত্রে আমি আপনাদের কি বললাম, বাংলা প্রথম পত্র থেকে মাত্র 6 থেকে 7টা টপিকস, চর্যাপদ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, উপন্যাস, কবিতা, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে যদি আপনার আরো বেশি পড়তে মন চায় তাহলে আপনি মোস্ট ইম্পর্টেন্ট থেকে কিছু কিছু কবির জীবনী আরো বাড়াই পড়তে পারেন, যেমন শামসুর রহমান, শওকত ওসমান, মীর মোশাররফ হোসেন, প্রমোদ চৌধুরী, জসিমউদ্দিন। এখন কথা হচ্ছে, যদি কেউ সিলেবাস একটু বড় করতে চান তার জন্য পরামর্শ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোর ইম্পর্টেন্ট দুইটাই পড়ার। আর যে বলবেন যে না ভাই আমার কথা হচ্ছে কোনো রকম পিলিতে টিকলি হলো, তাকে বলবো শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়লেই আপনার জন্য যথেষ্ট। এরপর আমি কি করতে পারি, এরপর একটা কাজ করতে পারেন, যে সিলেবাস খুব ছোট করবেন সে মোস্ট ইম্পর্টেন্টের পাশাপাশি বিসিএস কোশ্চেন ব্যাংকগুলো শেষ করে ফেলবেন, তাহলেই দেখে যায় আপনি 10-এর মধ্যে 6-7 এমনিতে উঠে যাবে বাংলা প্রথম পত্রে, অর্থাৎ বাংলা সাহিত্যে। আর যে এর চেয়েও বেশি পড়তে চান সে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোর ইম্পর্টেন্ট পাশাপাশি বিসিএস এবং পিএসসি কোশ্চেন ব্যাংক করবেন, তাহলে তার কোনো রিস্ক রইল না, সে দেখা যায় 12-এর মধ্যে 10 পাবে। ওকে, এরপর গেল বাংলা প্রথম পত্রের পর আসি বাংলা ব্যাকরণ অংশ নিয়ে। বাংলা ব্যাকরণ অংশে আপনি পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট যে দাগান আছে দেখবেন, ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসবে, মনে রাখবেন ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসবে, এক মার্কে থাকতে পারে। যুক্ত বর্ণ থেকে প্রায় সময় প্রশ্ন থাকে, তবে সবচেয়ে বেশি যদি বলেন ভাই আমি কোনটা পড়লে প্রশ্ন আসবে, প্রথমত হচ্ছে পরিভাষা, এটা মিস করা যাবেই না। তবে আপনি সেক্ষেত্রে কাজ করতে পারেন যে ভাই পরিভাষা আমি বেশি পড়বো না, সেক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা সলিউশন করেন, বিপিএসসি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক।
পরিবেশের পাশাপাশি মনে রাখবেন শুদ্ধ বানান, শুদ্ধ বানান কিন্তু মিস করা যাবে না। এরপর 3 নাম্বার, আপনি এরপর পাশাপাশি পড়বেন শব্দ, শব্দ দেখবেন দেশি শব্দ বিদেশি শব্দ প্রায় আসে। এরপর পাশাপাশি পড়বেন সন্ধি, কোনো ক্রমে মিস করা যাবে না। এরপর পড়বেন পাশাপাশি সমার্থক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এছাড়াও শব্দ অর্থ, তাছাড়া পদ প্রকরণ, এগুলো পড়বেন। এরপর যদি আপনার আরো সময় থাকে যে না আমি আরো বোঝার কিছু বিষয় পড়ি, সমাস পড়তে পারেন, কাল পড়তে পারেন। আমি এখানে আপনাকে বলবো শুধু মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ুন, এর বেশি বিস্তারিত পড়তে যায়েন না। এরপর কারো যদি সময় থাকে যে না আমি বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা পড়বো, কারণ এগুলো যেহেতু রিটেনে কাজে লাগবে, তাহলে সে পাশাপাশি মোর ইম্পর্টেন্ট পড়বেন। এক্ষেত্রেও একই কথা, যেহেতু এক্ষেত্রে মাত্র 8 থেকে 10 মার্ক থাকে, সেক্ষেত্রে মোস্ট এবং ইম্পর্টেন্টগুলো পড়লেই হবে, পাশাপাশি বিসিএস কোশ্চেন ব্যাংক। এখন আপনি যদি আরো বেশি পড়তে চান সেক্ষেত্রে মোর ইম্পর্টেন্টটা পড়তে পারেন। আর প্রশ্নের ধরন কিভাবে হবে, কি টাইপের প্রশ্ন থাকে তা কিন্তু আমি নিচে উল্লেখ করে দিয়েছি, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় ক্ষেত্রে। প্রকারভেদ আসে, পদ পরিবর্তন আসে, পদ নির্ণয় আসে, সন্ধি বিচ্ছেদ করতে বলে, এরকম কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমি নিচে উল্লেখ করে দিয়েছি। ওকে, এরপর আসি আমরা ইংরেজিতে। মজার একটা ব্যাপার হচ্ছে ইংরেজিতে আপনি যে কাজটা ভুলও করবেন না সেটা হচ্ছে ইংরেজি লিটারেচার কখনোই পড়তে যাবেন না। ইংরেজির যারা লিটারেচার পড়ে তারা একটা বড় একটা ভুল সিদ্ধান্ত নেয়, কারণ বিগত পরীক্ষাগুলো দেখা গেছে ম্যাক্সিমাম পরীক্ষাতে ইংরেজি লিটারেচারের থেকে 1 মার্কও ছিল না, আবার অনেক সময় 1 মার্ক থাকে। এখন আমার কথা হচ্ছে 100 মার্ক পরীক্ষার মধ্যে আপনি 1 মার্কের প্রিপারেশন না নিলে বা কি হলো, আর ওই 1 মার্কের প্রিপারেশন নিতে যে আপনারা দেখা যায় সিলেবাস অনেক বড় হয়ে যায়। কারণ জেনে থাকবেন ইংরেজি লিটারেচার খুবই কঠিন, যা মাথায় থাকে না। অনেক কবিদের জীবনী বা তাদের নাম মুখস্থ রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ এখানে যুগ বিভাগ অনেক বেশি এবং তাদের কবিদের নাম অনেক জটিল। সেক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি গ্রামার পড়বেন। এখন কথা হচ্ছে আমি গ্রামারে কতগুলো পার্ট পড়বো, 20-30টা পার্ট পড়বো। আমি সেক্ষেত্রে বলবো যদি আপনি খুব কম পড়তে চান তাহলে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে দেখবেন কিছু পার্ট আছে, রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন আসে একটা পার্ট থেকে, তো সেক্ষেত্রে এটা মিস করা যাবে না। দ্বিতীয় পার্ট হচ্ছে আপনি এখানে স্পেলিং আসবে, এটা মিস করা যাবে না, স্পেলিং আসবে। 3 নম্বর পার্ট হচ্ছে আপনি এখানে পাবেন সিনোনিম এন্টোনিম পড়বেন, সিনোনিম এন্টোনিম পড়বেন। পাশাপাশি এখান থেকে আপনাকে একটা ভয়েস চেঞ্জ আসবে, সো একটা ভয়েস চেঞ্জটা পড়ে নিতে পারেন, সোজা সোজা ভয়েস চেঞ্জ আসবে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই পড়বেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই এবং পার্টস অফ চেঞ্জ। পাশাপাশি ডিটারমাইনারের ব্যবহারটা কিন্তু আসবেই, ডিটারমাইনারের ব্যবহার, ডিটারমাইনারের ব্যবহার বলতে বোঝানো হয়েছে আর্টিকেলের ব্যবহার অথবা পজিটিভ এর ব্যবহার। এরপর পাশাপাশি আপনি আরো পড়তে পারেন প্রিপোজিশন, প্রিপোজিশন যদি এটুকু পড়তে আপনি ক্ষান্ত হতে চান তাহলে এর মধ্যে আপনি দেখা যায় 12 থেকে 13 মার্ক পেয়ে যাবেন, 12 থেকে 13 মার্ক। এরপর আরো যদি পড়তে চান, না আমি আরো পড়বো, তার সাথে নাম্বার, জেন্ডার। এরপর পাশাপাশি আপনি চাইলে আরো পড়তে পারেন বিভিন্ন সাব ডিগ্রি পড়তে পারেন। তবে আমি বলবো আপনি যদি এটুকু পড়ালেখা করেন তাহলে 15 মার্কের মতো কভার হয়ে যাবে মাত্র এই কয়েকটা টপিক্সের ভিতর। সেক্ষেত্রে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্টের প্রথম যে কটা আমি নাম বললাম এগুলো পড়লে যথেষ্ট। তবে আপনি যদি আরও চান তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পুরোটা শেষ করবেন। আর পাশাপাশি অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকগুলো পড়বেন কিন্তু, কারণ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে বারবার প্রশ্ন এসে থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেখবেন সিভিল ডিপার্টমেন্টে প্রিভিয়াস যে বিপিএসসির প্রশ্নগুলো আসছে তার কয়েকটা পিডিএফ দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি আবার আপনি যে কোনো বিসিএস কোশ্চেন ব্যাংকগুলো পড়বেন, তাহলে বিসিএস কোশ্চেন ব্যাংক প্লাস আমাদের পিএসসি প্রশ্ন ব্যাংক এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়লে আপনি দেখা যায় এখানে 15 থেকে 18 মার্ক আপনার কভার হয়ে যাবে। তো যদি আপনি পুরোপুরি না নিতে চান আমি যে কটা আইটেম বললাম এই কটা পড়লে যথেষ্ট। আর যদি আপনি বেশি পড়তে চান তাহলে মোস্ট ইম্পর্টেন্ট সব পড়বেন, মোর ইম্পর্টেন্ট পড়ার কোনো দরকার নেই, লেস ইম্পর্টেন্ট পড়ার দরকার নেই। ইংরেজির ক্ষেত্রে শুধু মোস্ট ইম্পর্টেন্ট পড়বেন। আবার বলছি ইংরেজির ক্ষেত্রে শুধু মোস্ট ইম্পর্টেন্ট বিসিএস কোশ্চেন ব্যাংক, পিএসসি কোশ্চেন ব্যাংক যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওটা পড়লে যথেষ্ট। আমরা যেটা ওয়েবসাইটে দিয়ে রেখেছি বিগত 10 বছরের প্রশ্ন উত্তর আমরা একটা পিডিএফ করে দিয়ে দিয়েছি। এরপর আসলাম আমরা জিকেতে। জিকের ক্ষেত্রে কথা বলবো, জিকেতে যে পার্টগুলো এখানে দেওয়া হয়েছে জিকের অনেক বড় পার্ট, আপনারা এখান থেকে পুরোটা দেখে নেবেন। এখানে দেখবেন কিছু কিছু পার্ট থেকে বারবার প্রশ্ন আসে। যদি বাংলাদেশ বিষয় বলি 5 থেকে 6টা টপিক আছে খুবই ইম্পর্টেন্ট। 1 বাংলাদেশের সীমানা, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2-3 প্রশ্ন আসে। 2 মুক্তিযুদ্ধ, 3 শেখ মুজিবুর রহমান, এর ব্যাপারে আমি প্রশ্ন কিন্তু আসবেই। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আপনি প্রশ্ন অবশ্যই পড়বেন। তাহলে বাংলাদেশ সীমানা, মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান,
3। এছাড়া আপনি এখান থেকে প্রশ্ন পড়বেন সে মুক্তিযুদ্ধের আগের কিছু ঘটনা, অর্থাৎ 52 থেকে 71 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, পাশাপাশি বাংলাদেশের কোথায় কি কি পাওয়া গেছে সাম্প্রতিক কিছু ছোটখাটো তথ্য এখানে বিস্তারিত দেওয়া আছে। তাছাড়া পাশাপাশি আরেকটা টপিক হচ্ছে সংবিধান। সংবিধান আপনাকে পড়তেই হবে। তারপর হচ্ছে আপনি আরও পড়তে পারেন বাংলাদেশের যা কিছু প্রথম, বাংলাদেশের খেলাধুলা, এছাড়া বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক সংস্থা ও পদ, জাতীয় সংসদ, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এগুলো যদি 5 থেকে 6টা টপিক যদি একটু বিস্তারিত পড়তে পারেন তাহলে আপনাদের 6-7 মাস কভার হয়ে যাচ্ছে। এরপর দেখেন আমরা আসবো আন্তর্জাতিক বিষয়গুলির উপর। আন্তর্জাতিক বিষয়ে দেখা যায় অনেক বেশি পড়াশোনার দরকার নাই, 5 থেকে 6টা টপিক আছে। এক, আপনি আন্তর্জাতিক বিষয়ের উপর আপনি যদি কয়েকটা টপিক আছে খুব ভালোভাবে পড়তে পারেন, যেমন আন্তর্জাতিক সীমানা যেগুলো আছে, সীমানা বা ভৌগোলিক পরিচিতি যদি পড়তে পারেন। 2, জাতিসংঘ। 3, রাজধানী খুবই আসে। 4 হচ্ছে মুদ্রা। 5 হচ্ছে বিভিন্ন সংস্থা। এই 5-6টা টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বারবার এখান থেকে প্রশ্ন আসে। তবে আন্তর্জাতিক প্রচুর পড়াশোনা, এত পড়াশোনার দরকার নেই। আপনি এখানে 5 থেকে 6টা যে বাছাই করে আমরা যে আন্তর্জাতিক বিষয়গুলো এখানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি আন্তর্জাতিক বিষয়গুলি মোস্ট ইম্পর্টেন্ট আছে। বিভিন্ন দেশের পূর্ব নাম, রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট, তবে বিখ্যাত স্থান এবং স্থাপনা অবশ্যই পড়বেন। বিখ্যাত স্থান এবং স্থাপনা, স্থান ও স্থাপনা, এটা দিয়ে বারবার প্রশ্ন আসে যে বিভিন্ন জায়গায় কি কি স্থাপনা আছে, কোথায় কি বিখ্যাত জায়গা সম্পর্কে আপনাদের আসে। যদি এগুলো পড়তে পারেন তাহলেই হবে। পাশাপাশি আমি আবার বলতেছি বিসিএস কোশ্চেন ব্যাংক এবং পিএসসি কোশ্চেন ব্যাংকটা পড়বেন, তাহলে আপনার আন্তর্জাতিক বিষয়গুলি শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আছে সিলেবাস নিয়ে আলোচনা। তো আপনাদের যেটা বলবো, শর্টকাটে যদি পুরো সিলেবাসটা বলি তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি বিপিএসসিতে ভালো করতে চান যে কোনো একটা ডিপার্টমেন্ট বই খুব ভালোভাবে শেষ করবেন ব্যাখ্যা সহ, তাহলে আপনার 40 মার্কের মধ্যে 25 থেকে 35 পর্যন্ত আপনি পাবেন। যতটা ভালোভাবে শেষ করবেন তত ভালো মার্ক পাবেন। এরপর যদি যথেষ্ট সময় থাকে পলিটেকনিকের বইগুলো রিডিং করেন। আর নন ডিপার্টমেন্টে ভালো করার জন্য বাংলা মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, ইংরেজি শুধু মোস্ট ইম্পর্টেন্ট, আর জিকের ক্ষেত্রে যে 5-6টা তথ্য দিছি আর এখানে বিস্তারিত আরও লেখা আছে, এগুলো ভালোভাবে শেষ করার পর, আবার বলছি এই সিলেবাসটা একবার ভালোভাবে শেষ করার পর আপনি বিসিএস কোশ্চেন ব্যাংক দেখা যায় 30 থেকে 43 পর্যন্ত, এর আগেরগুলো না পড়লেও চলবে। পাশাপাশি পিএসসির যে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার আসছে আর আমাদের যে পিএসসির কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, এগুলো পড়েন। আপনি পিলিতে 70 থেকে 80 মার্ক আপনার কমন থাকবে। আপনি যদি 60%ও ভালোভাবে দিয়ে আসতে পারেন তাতে আপনি নিঃসন্দেহে পিলিতে উত্তীর্ণ হবেন। আর পিলিতে উত্তীর্ণ হলে আপনাকে সাধুবাদ জানাই। এরপর আমরা রিটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ রিটার্নটা বেশি ইম্পর্টেন্ট। আর রিটার্ন যে ভালো করবে সে নিঃসন্দেহে ভাইবা মোটামুটি ধাপের দিলেও, কারণ অনেক সময় মোটামুটি না, নর্মাল ভাইবা দিয়েও চাকরি হয়ে যায়। কারণ পিলিটা হচ্ছে, রিটার্ন হচ্ছে মেইন। পিলি হচ্ছে আপনার ওখানে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি পাওয়া মাত্র। তো পিলিতে যদি পাস না করেন তাহলে রিটার্নে বসতে পারবেন না। আর রিটার্ন যদি খুব ভালো না করতে পারেন তাহলে কিন্তু চাকরি হবে না। তো সেক্ষেত্রে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন যেন তারাও আপনার দ্বারা উপকৃত হতে পারেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।